হ্যালো বন্ধুরা, আজকের দেখো ৫টা প্রশ্ন। প্রথম প্রশ্ন এটা দেখো কি বলছে প্রশ্নতে। A trader sells an item for Rs 516.60 after offering a discount of 18% on its list price. Had he not given the discount, he would have earned a profit of 26%. What is the cost price? মানে আর কিচ্ছু না, মার্ক প্রাইস দেওয়া, মার্ক প্রাইস এর উপর 18% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেছে 516 টাকা 60 পয়সাতে। তারপর বলেছে যদি সে ডিসকাউন্ট না দিত তাহলে কিন্তু 26% প্রফিট হতো, তাহলে সেটা আমরা সিবি বের করতে হবে। ঠিক আছে, দেখো আমরা জানি যে এমআরপি আর সিপি রেশিও কী হয়, এমআরপি আর সিপির মধ্যে রিলেশনটা কী হয় না, এমআরপি আর সিপি রেশিওটা কী হয়, এটা হয় 100 প্লাসে হয় আমাদের গেন পার্সেন্টেজ, যেটা হয় গেন পার্সেন্টেজ। ঠিক আছে, গেন পার্সেন্টেজ। আর আমাদের সেই রেসপেক্টে যদি বলি, সেই রেসপেক্টে সিপিটা কী হয় না 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ হয়, ডিসকাউন্ট পার্সেন্টেজ। ঠিক আছে, তো তাহলে এখানে এমআরপি আর সিপি রেশিওটা কি দাঁড়াচ্ছে, 100 প্লাস গেন পার্সেন্টেজ কত বলেছে, 26% প্রফিট হয়েছে, তো 26 নিচে 100 ডিসকাউন্ট পার্সেন্টেজ কত 18, তাহলে এটা 18 দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে ফার্দার 126 নিচে দাঁড়াচ্ছে 82, যদি আর একটু ক্যালকুলেশন করি 63/41, তাহলে এটা আমাদের এমআরপি আর সিপির রেশিও। ঠিক আছে, এমআরপি আর সিপি রেশিও, এটা আমাদের এমআরপি রেশিও সিপি। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা। তো এরপর দেখো কি বলেছে না, যদি 18% ডিসকাউন্ট দিই এমআরপির ওপর, ঠিক আছে, তাহলে যেহেতু এমআরপি 63 এটি রেশিওতে আছে, তাহলে 18% ডিসকাউন্ট দিয়ে আমাদের কস্ট প্রাইস কত হচ্ছে, সরি সেলিং প্রাইসটা কত হচ্ছে দেখি। তাহলে যদি 18% ডিসকাউন্ট দিই অর্থাৎ 63, 18% ডিসকাউন্ট দিলাম অর্থাৎ 82/100, এটা আমাদের হয়ে যাবে এসপি। ঠিক আছে, এবং এই ভ্যালুটাই বলা হয়েছে, এই ভ্যালুটাই বলা হয়েছে 516.6। ঠিক আছে, এই ভ্যালুটাই বলা হয়েছে এটা, কারণ 63-র ওপর 18% ডিসকাউন্ট, তাহলে একবারই আমাদের বিক্রয়মূল্য বের করার জন্য 63 এটা 82/100 82/100 করতে পারি, তাহলে সেটাই বলা হয়েছে না আমাদের বিক্রয় মূল্য। এই বলেছে সেলস অ্যান্ড আইটেম ফর ইজ এত, তাহলে 1 রেশিও ভ্যালুটা এখানে বের করি, তারপর আমরা বের করতে পারি 41 রেশিও ভ্যালুটা বের করে নিলেই হবে, কারণ সেটাই আমাদের সরি সিপি দেওয়া হয়েছে। তাহলে দেখো ক্যালকুলেশন করো, সরি কি বলেছে, এটা যদি অ্যাগ্রেসিভ ভ্যালু বের করতে চাই তাহলে কী হবে না 516.6 ইন্টু 100 আপন 63 ইন্টু 80, সরি 63 ইন্টু 82। ঠিক আছে, আর আমাদের কী চাই 41-এর ভ্যালু চাই, কারণ 41ই না আমাদের কী বলেছে, 41টা আমাদের বলা হয়েছে সিপি, তাহলে ইন্টু 41, ডিরেক্ট এটা সিপি বার হবে। যদি বুঝতে অসুবিধা হয় আমি আরও একবার রিপিট করে দিচ্ছি। দেখো আমাকে বলা হয়েছিল যে 63 যেহেতু আমাদের এমআরপি, তার উপর 18% ডিসকাউন্ট, 18% ডিসকাউন্ট দেওয়ার পর 82/100 করলে আমরা ডিরেক্টলি আমরা সেলিং প্রাইসটা পেয়ে যাব। সেলিং প্রাইসটা বলা হয়েছে 516.6 টাকা। ঠিক আছে, সেটা বের করলাম। এবার এখান থেকে 1 রেশিওর ভ্যালু বেরোবে, 1 রেশিওর ভ্যালু কত বেরোবে না 516.6 ইন্টু 100 বাই এটা বার হয়ে যাবে, আর 41 রেশিওটাই হচ্ছে আমাদের সিপি, তো সিপির মানটাই চেয়েছে, সেখান থেকে বার হবে। তাহলে যদি 41কে 2 দ্বারা কাটি এটা হয়ে যায়, ঠিক আছে, 63 গুণে 126, 126 হয় 126, বা যদি আমরা 2 দ্বারা কাটি বা যদি 9 দ্বারা কাটি, দেখো 9 7 63 এটা হয়, এটা 9 5 45, ঠিক আছে, 6 থাকে 56 হয়, 9 6 54 হয়। ঠিক আছে, সরি 9 5 45, 6 51 66 হয়, 9 7 63 ভুল বললাম, 9 7 63, এটা 9 7 63 হবে, মানে 66 হচ্ছে, তাহলে 9 7 63। ঠিক আছে, তাহলে এটা 9 7 63, 9 7 63 আর 9 4 36। ঠিক আছে, এটা হয়। ঠিক আছে, তাহলে ঠিক আছে, এবার 7 দুগুণে 14 নিচে আছে, তাহলে উপরে যদি আমি একবার রিরাইট করি 57.4 ইন্টু 100/14। ঠিক আছে, যদি 14 দ্বারা কাটি, 14 দ্বারা কাটার চেষ্টা করি, তাহলে হবে 14 4 56, 1 থাকে 14, 14কে 14, 4.1 ইন্টু 100। ঠিক আছে,
তাহলে এটা হচ্ছে 410 এত রুপিস, এটা আমাদের পেয়েছে কি সিপি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। সরি বন্ধুরা, এই প্রশ্নটা কি বলছে, হোয়েন এ পার্সন সেলস অ্যান আর্টিকেল ফর ইস 12,000 সরি 1,200 রুপিস, he earns a profit that is equal to twice the amount of loss he would incur on selling an article 750, অর্থাৎ কিছু না 1200 টাকায় যদি একটা জিনিস বিক্রি করে তাহলে সে যতটা মানে সরি কিছু পরিমাণ লাভ করে, যদি 750 টাকায় জিনিস বিক্রি করে ক্ষতি করে তো সেই লাভটা ক্ষতিটা দ্বিগুণ হয়, এটা বলেছে। ঠিক আছে, তারপর একটা টাকা দিয়েছে যে এই টাকাটা বিক্রি করে তার লাভ কত হতো, তাই না। if he sells the article for ইজাতো দেন দেয়ার ইজ এ মানে প্রফিট পার্সেন্টেজ বা প্রফিট যে কোনো একটা বের করলেই হবে। ঠিক আছে, একই ব্যাপার। তো আমরা দুটো বের করে নেবো, অসুবিধা নেই। দেখো কি বলেছে, তাহলে আমাদের এটা ক্রয় মূল্যটা তো কনস্ট্যান্ট, এটা ক্রয় মূল্যটা আমাদের কনস্ট্যান্ট, ক্রয় মূল্যটা আমরা একটা যে কোনোটা ধরে নিচ্ছি, ক্রয় মূল্য আমরা এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, বা সরি ক্রয় মূল্য এক্স ধরবো না, ক্রয় মূল্য একটা কনস্ট্যান্ট যে কোনোটা ধরবো। তার আগে দেখো কি বলেছে আমি যদি এটা ট্র্যাডিশনাল মেথডে করতে যাই, ট্র্যাডিশনাল মেথডে কি হয় না, আমাদের ক্রমটা যদি এক্স ধরে নিই তাহলে আমি ধরি লেট সিপি ইকুয়ালস টু এক্স, তা যদি আমি এক্স ধরে করি তাহলে ক্রয় মূল্য যদি এক্স হয় তাহলে এখানে যখন 1200 টাকায় বিক্রি হচ্ছে লাভ হচ্ছে, তার মানে সেখানে 1200 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হচ্ছে 1200 টাকায়, ঠিক আছে, মানে এটা আমার সিপি, এটা লাভ হচ্ছে। বা যদি ক্রয় মূল্যটা কনস্ট্যান্ট করতে চাই, বা যদি বা আমি যদি ধরি যে এক্স লস হচ্ছে, ক্রয় মূল্যটা আমরা ধরলাম না, কারণ কেন কেন না, আমি আবারও বলছি ক্রয় মূল্যটা ধরবো না, কারণ কি না, দুটো কন্ডিশনে আমার ক্রয় মূল্যটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমি যে হয় লাভ না লসটা ধরে নিচ্ছি, আমি ধরি লসটা ধরি এক্স। ঠিক আছে, লেট ঠিক আছে, লেট লস উইল বি এক্স রুপিস। ঠিক আছে, এক্স রুপিস, লসটা আমি এক্স ধরে নিলাম, কারণ দুটো কন্ডিশনের জন্যই আমাদের ক্রয় মূল্যটা কনস্ট্যান্ট, তাহলে ক্রয় মূল্যটা দুটো সমান। ঠিক আছে, তাহলে যদি 1200 টাকা আমি বিক্রি করি, তাহলে 1200 টাকায় বিক্রি করে লাভ হয়, কত লাভ হয়, যে লস হবে তার দ্বিগুণ বলেছে, তাহলে 1200 মাইনাস 2x ইকুয়ালস টু, যদি 750 টাকায় বিক্রি করি তাহলে লস হয়, তার মানে 750 টাকা প্লাস এক্স হয়ে যাবে, তার মানে এটাও ক্রয় মূল্য দুটো সমান। তাহলে দেখো এটা 3x-এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 3x-এর ভ্যালু হয়ে যাচ্ছে 450, তাহলে এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 150। তার মানেটা কি, তার মানে হচ্ছে আমাদের এক্সের ভ্যালু 150 বেরিয়ে গেল, তাহলে লস 150 টাকা, তাহলে তার মানে ক্রয় মূল্য কত 750 ইন্টু 750 প্লাস 150, অর্থাৎ তার মানে সিপি উইল বি না সিপি মাস্ট বি, বেসিক্যালি আমরা তো লেট করেছিলাম, তো সিপিটা মাস্ট বি হবে, সিপি মাস্ট বি কত হবে 750 প্লাস 150 ইকুয়ালস টু সরি 900 রুপিস, এটা হচ্ছে সিপি আমাদের। ঠিক আছে, তাহলে এই সিপিটা যে বার হলো, এরপর কি বলেছে 925 টাকা 20 পয়সাতে বিক্রি করলে কত লাভ হতো, তাহলে 25 টাকা 20 পয়সা, মানে 25 টাকা 20 পয়সা লাভ, এত লাভ। আর যদি পার্সেন্টেজে বলে তাহলে পার্সেন্টেজে বললে আমরা কি করব না, 25 টাকা পার্সেন্টেজে বললে কি করব না, পার্সেন্টেজে বললে 25 টাকা 20 পয়সা লাভ কততে, 900 টাকাতে, তাহলে 100 টাকায় কত। ঠিক আছে, তাহলে 100 টাকাতে কত, এটা দুটো শূন্য কাট হয়ে যাবে, 9 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 9 দুগুণে 18, 7 9 8 72, 2.8% লাভ। ঠিক আছে, টাকায় বললে আমাদের এই টাকাটা হবে 25 টাকা 20 পয়সা, আর পার্সেন্টে বলে 2.8%। আর যেটা বলছিলাম আমি যে ট্র্যাডিশনাল মেথডে না করে যদি আমরা একটু শর্ট অ্যাপ্রোচিং মেথডের দিকে যাই, কিভাবে করব না, কিচ্ছু না, এটা যেহেতু আমি লসটা মনে মনে ধরে নিলাম এক্স আর লাভটা ধরে নিলাম 2x। ঠিক আছে, তাহলে এই পুরো আর এটা আমাদের বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য পার্থক্য হচ্ছে কত, এটা দেখো 450, এই 450-এর ভ্যালু এই 3x হবে। কেন না, আমি কিছু টাকায় বিক্রি করলে আমার লাভ হচ্ছে, আবার কিছু টাকায় বিক্রি লস হচ্ছে, তাহলে বিক্রয়ের পার্থক্য, আর তাহলে যে লাভ আর লসের যে মানে ওভারঅল যেটা পার্থক্যটা সেটা নিশ্চয়ই কেন হচ্ছে, সেই পার্থক্যটা কেন হচ্ছে না, বিক্রয়ের পার্থক্যের জন্য হচ্ছে, সেই সেন্সে ওটা হয়ে যেত।
তাহলে মনে মনে 3 অনুপাতে ভ্যালু আমরা 450, 1 অনুপাতে হলো 150, 2 অনুপাতে ভ্যালু আমরা করতাম 300 টাকা। তাহলে এই যে 1200 টাকা বিক্রি করলে 2 অনুপাত আমাদের লাভ হয়, তার মানে নিশ্চয়ই আমাদের ক্রয় মূল্য 900 টাকা, সেই সেন্সে করতে পারতাম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো বন্ধুরা কি বলেছে। তো খুব ইম্পর্টেন্ট ট্রিগোনোমেট্রি কোয়েশ্চেন্স। কি বলেছে এটা আমরা জানি সেক স্কোয়ার থিটা, আমি একটা লিখে রাখি, আমি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। ঠিক আছে, তাহলে আমরা যদি সেক স্কোয়ার থিটার জায়গায় বসাই তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে। ঠিক আছে, তার মানে যদি আমি এটাকে রিরাইট করি একবার, এটা যদি 1 নম্বর ইকুয়েশন দিয়ে আমরা রিরাইট করি, সেক থিটা প্লাস সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেক স্কোয়ার থিটার জায়গায় আমরা কত বসাতে পারি? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা হচ্ছে সেক থিটা, ঠিক আছে, সেক থিটা প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে এই 1 কাট হবে, আমরা পাচ্ছি সেক থিটা ইকুয়ালস টু মাইনাসের ট্যান স্কোয়ার থিটা। এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। ঠিক আছে, তারপর দেখো যদি আমি এইখানে এই মানে রাইট করি একবার, tan টু দি পাওয়ার 8 থিটা মাইনাস 2 tan 6 থিটা, ঠিক আছে, প্লাস tan 4 থিটা প্লাস 7। ঠিক আছে, তো যদি tan 8 টু দি 8 থিটা যদি করি, তাহলে এটা যদি টু দি পাওয়ার 4 করি, তাহলে নিশ্চয়ই মাইনাসটা প্লাস হবে, আর এটা সেক 4 থিটা আসবে। তাহলে এটাতে এখান থেকে আমরা লিখতে পারি সেক 4 থিটা মাইনাস, এটা দেখো যদি কিউব করি তাহলে এটা tan 6 থিটা আসছে, এই যে কিউব করি tan 6 থিটা সেক কিউব থিটা, কিন্তু মাইনাসটা মাইনাসে থাকবে যেহেতু আমাদের পাওয়ারটা অড। ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাস থাকবে, তাই এই মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে কি না 2টা 2 হয়ে যাবে, আর সেক কিউব থিটা হয়ে যাবে, সেক কিউব থিটা। ঠিক আছে, সেক কিউব থিটা হয়ে যাবে। এরপর আসছে কি না প্লাস এটা যদি আমরা 3 নাম্বার ইকুয়েশন দিই, ঠিক আছে, এখান থেকে আমরা এটা রিরাইট করছি। ঠিক আছে, ভ্যালু পুট করার পরে এবার tan 4 থিটা বলতে সেক স্কোয়ার থিটা অ্যাকচুয়ালি সেক স্কোয়ার থিটা প্লাস 7, বুঝতে পারলাম। দেখো এরপর দেখো এই যে এটা সেক 4 থিটা প্লাস 2 সেক কিউব থিটা প্লাস সেক স্কোয়ার থিটা, এটা কিছুটা সিমিলার আসছে। এটা কীরকম না, যদি এটাকে স্কোয়ার করি, অর্থাৎ যে ফার্স্ট ইকুয়েশন যেটা আমরা রিনেম করেছি অ্যাকচুয়ালি, সেটা যদি আমরা এটা নয়, ফার্স্টটা নয়, ওটাকে আমরা নোট করিনি। ঠিক আছে, তো যদি এটাকে আমরা মানে অর্থাৎ সেক থিটা প্লাস সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাই না, এটা আমাদের দেওয়া আছে। তো এই যে এটা লিখেছি না, সেক থিটা প্লাস সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। যদি উভয় পক্ষে স্কোয়ার করি দেখো কী হয়, এটা হয় সেক স্কোয়ার থিটা প্লাস সেক 4 থিটা প্লাস 2 সেক স্কোয়ার মানে সেক কিউব থিটা, একবার আমি লিখে দিচ্ছি সেক কিউব থিটা ইকুয়ালস টু এটা স্কোয়ার করে 1ই হবে। তার মানে এটা যদি আমরা 4 নম্বর ইকুয়েশন দিই, তাহলে এটা দেখো সেক স্কোয়ার থিটা প্লাস সেক 4 থিটা প্লাস 2 সেক কিউব থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখানে মান বুঝে দিই, অর্থাৎ সেক 4 থিটা প্লাস 2 সেক কিউব থিটা প্লাস সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 এর মান বসিয়ে দিই, যার ফলে তাহলে এটা 1 হয়ে যাবে আর প্লাস 7 হয়ে যাবে। অর্থাৎ 4 নাম্বার ইকুয়েশনের মানটা 3, এই যে এই ইকুয়েশনটাতে বসিয়ে দিলাম, তাহলে 1 প্লাস 7 ইকুয়ালস টু 8, এটা আমাদের রিকোয়ার্ড আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, a boat covers a certain distance downstream in 1 hour while it comes back in 1.2 অর্থাৎ দেড় ঘন্টাতে বেসিক্যালি। if the speed of the stream is 3 km/h, তাহলে আমাদেরকে বলেছে বোটের স্পিডটা কত। ঠিক আছে, আমরা জানি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে যদি ডিস্টেন্সটা কনস্ট্যান্ট হয় তাহলে স্পিড আর টাইমটা রেশিওটা অনন্য হবে। ঠিক আছে, এটা বোঝাতে পারলাম। এটা আমি নাম দিচ্ছি না, কিন্তু এটা আমি জাস্ট রিরাইট করলাম। ঠিক আছে, এরপর দেখো কী বলেছে না ডাউন স্ট্রিমে 1 ঘন্টা সময় লাগে, তাহলে মানে টাইম অফ ডাউন স্ট্রিম অর্থাৎ ডাউন স্ট্রিম ব্যাকাটে টি অর্থাৎ টাইম অফ ডাউন স্ট্রিম রেশিও এটা আপস্ট্রিম টাইম অফ আপস্ট্রিম, তাহলে ডাউন স্ট্রিমে যদি 1 ঘন্টা সময় লাগে, আপস্ট্রিমে লাগে 1.5 ঘন্টা। ঠিক আছে, তার মানে যদি একটু করি এটা 3-2 হয়, তারপর 2:3, এটা টাইমের রেশিও হয়ে যায়। ঠিক আছে,
টাইমের রেশিও হয়ে যায়। তাহলে আমরা জানি যদি ডিস্টেন্সটা কনস্ট্যান্ট হয় তাহলে টাইমের রেশিওটা স্পিডের রেশিও অন্যান্য হবে। তার মানে স্পিড কত হবে, তাহলে যদি এটা টাইমের রেশিও তার মানে এটা হবে, এটা স্পিড অফ ডাউনস্ট্রিম রেশিও, এটা হবে স্পিড অফ আপস্ট্রিম। কত হবে না 3:2, অন্যান্য হয়ে গেল, বুঝতে পারলাম, অন্যান্য হয়ে গেল, ঠিক আছে। এরপর কি বলেছে স্পিড অফ দ্য স্টিম, অর্থাৎ স্টিমের বেগটা কত। আর আমরা জানি যে স্টিমের বেগ হয় স্ট্রিম মানে প্রবাহের যে বেগটা হয়, আমরা জানি প্রবাহের যে বেগটা হয় অর্থাৎ স্পিড অফ স্ট্রিম কী হয় আমরা জানি যে স্পিড অফ স্ট্রিম অর্থাৎ স্পিড অফ স্ট্রিম আমরা জানি স্পিড অফ স্ট্রিম কী হয় না, অ্যাকচুয়ালি স্পিড অফ স্ট্রিম ইকুয়ালস টু কী হয় না স্পিড অফ ডাউনস্ট্রিম মাইনাস স্পিড অফ আপস্ট্রিম, ঠিক আছে, মাইনাস স্পিড অফ আপস্ট্রিম বাই 2, ঠিক আছে। তাহলে তো এখান থেকে করি স্পিড অফ ডাউনস্ট্রিম হচ্ছে 3 রেশিওতে কিন্তু এগুলো -2/2, তাহলে হাফ, এটা হাফ রেশিও। এই হাফ রেশিওর ভ্যালু কত দেওয়া হয়েছে আমাকে, স্পিড ডাউনস্ট্রিম কত 3 কিলোমিটার/আওয়ার বলেছে। তারপরে এই হাফ রেশিওর ভ্যালু যদি আমরা 3 ধরে নিই, ঠিক আছে, তাহলে এখানে হাফ রেশিওর ভ্যালু যদি আমরা 3 ধরে নিই অর্থাৎ হাফ রেশিওর ভ্যালু ইকুয়ালস টু 3, তাহলে এক রেশিওর ভ্যালু কত হয়ে যাচ্ছে 6 ইউনিট, এক রেশিও হলো 6 ইউনিট, ঠিক আছে, হয়ে গেল। বা 6 কিলোমিটার/আওয়ার বলতে পারি আমরা, যেহেতু আমাদের ইউনিট দেওয়া হয়েছে তাহলে এটা ইউনিট না লিখে 6 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। তাহলে এক রেশিও ভ্যালু বার হলো। এরপর আমাদের চেয়েছে স্পিড অফ বোট, আর আমরা জানি স্পিড অফ বোট কী হয়, আমরা জানি স্পিড অফ বোট কী হবে, এটা ঠিক এই সাইনটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ স্পিড অফ ডাউনস্ট্রিম প্লাস স্পিড অফ আপস্ট্রিম বাই 2, শুধুমাত্র সাইনটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 3 + 2/2, অর্থাৎ 5/2, এটা রেশিওতে। আর এক রেশিওর ভ্যালু যেহেতু আমাদের পেয়ে গেছি 6 ইউনিট বা 6 কিলোমিটার/আওয়ার, তার 5/2 রেশিওর ভ্যালু কত পেয়ে যাবো আমরা 5/2 × 6 ইকুয়ালস টু 5 × 3 ইকুয়ালস টু 15 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, এটা আমাদের রিকোয়ার্ড আনসার। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, দ্য এভারেজ ওয়েট অফ স্টুডেন্ট ইন এ ক্লাস ওয়াজ 58.5 kg, ঠিক আছে। When 8 more students with average weight of 64.5 kg joined the class, then the average weight of all the students increased 0.96 kg. What was the number of students initially in the class? ঠিক আছে, তাহলে আমি যদি টোটাল আমি ধরি ইনিশিয়ালি there are x students in the class, আমি ধরে নিলাম x স্টুডেন্টস ছিল, টোটাল স্টুডেন্টস এক্সটা, ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেকজনের যদি গড় ওয়েট যদি 58.5 হয় তার টোটাল কত হবে না 58.5 × x, ঠিক আছে, প্লাস এই যে বলেছে 8 জন এলো তাদের গড় বয়স কত 64.5, তাহলে 8 × 64.5, এবং এই যে বয়সটা টোটাল বয়সটা কার সাথে সমান হবে না 8 জন এলো একজন ছিল ইন্টু আগে আমার এভারেজ ছিল 58.5, এখন হলো 0.96 বাড়লো, তাহলে টোটাল কত হলো 59.46, ঠিক আছে, বলতে পারছি 59.46, ঠিক আছে। তো যদি এটা ক্যালকুলেশন করে দেখতে পাবে 58.5x প্লাস এটা হবে 516, এটা ইকুয়ালস টু দাঁড়িয়ে যাবে 59.46x প্লাস কত দাঁড়াবে এটা 848, 8 হাত থেকে 4, 8 × 32, 32, 36, 6 হাত থেকে 3, 8 9 72, 72 3 75, 5 থেকে 7, 8 5 40, 7
47, তাই না? তাহলে কত দাঁড়ালো? 475.68, ঠিক আছে। এরপর দেখো যদি আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে যাই, এক্সগুলোকে 58.5 আর 59.46 যদি হয় তাহলে কত হবে? 0.96, অর্থাৎ 0.96x ইকুয়ালস টু কত দাঁড়াবে? এটা কত দাঁড়াবে? 516 475, অর্থাৎ এধারে 25 41 মানে 40.32, তাই না? 40.32, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স দাঁড়িয়ে যাবে 40.32 আপন 0.96। তারপরে কি করব না, এই দশমিকটা যদি আমরা তুলে নিই, অর্থাৎ এক্স ইকুয়ালস টু দশমিকটা তুলে নিলাম, এটা উঠে গেল। তাহলে আমরা যদি কাটি, 4 দিয়ে কাটি 4 10 40, 0 4 32, 4 24 96। পরের ধাপে আবার যদি আমরা 24 4 96 করি, 4 থাকে 48, 24 গুণ 48 হয়, অর্থাৎ এক্সের মানটা কত বার হলো? 24। তাহলে প্রথমে কতজন ছিল? 24 জন, ঠিক আছে। টোটাল আমাদের স্টুডেন্টস কত ছিল? 24 জন, ঠিক আছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আশা করি তোমাদের এই সলিউশনস ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো আর লাইক করো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে এর পরের থেকে যতগুলো ভিডিও আমি আপলোড করব প্রত্যেকটা নোটিফিকেশন প্রথমে তোমরা পাও। থ্যাংক ইউ।